বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে। মধ্যরাতে আগুনে পুড়ল দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়। ফায়ার সার্ভিস জানায় মধ্যরাত 1:54 আগুনের খবর পায় তারা। প্রথম দফায় ঘটনাস্থলে যায়। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার এত গাড়ি। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা। কি সেই ইন্টারন্যাশনাল খেলা? 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। সচিবালয়ের ভিতর আগুন ধরা সত্ত্বেও সেনাবাহিনীর প্রধান উচিত ছিল তাকে এখানে হেলিকপ্টার আনা, বিমান বাহিনীর হেলিকপ্টার, র্যাবের হেলিকপ্টার। আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে ওনারা যদি হেলিকপ্টার পাঠাতেন, আমার মনে হয় এত দ্রুত আগুন এইভাবে লাগতো না। আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে। হঠাৎ করে সচিবালয়ের মতো জায়গায় রাতের বেলা একটা ছুটির দিন এই ধরনের ঘটনা আসলে খুব খালি চোখে দেখার সুযোগ নেই। তাদের দাবি ছিল এই বিষয়টি যেন আসলে একটি সুষ্ঠুভাবে তদন্ত করে। আর আমার একটা জিনিস হয় সন্দেহ হচ্ছে যে একটা শর্ট সার্কিট যখন আপনার একটা বিল্ডিং এ লাগে তখন হয় এক পাশে লাগবে, তাহলে অবশ্যই অনাকাঙ্ক্ষিত কালকে যারা সাবেক সচিব এরা কিন্তু হুমকি দিয়েছে যে আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আমরা কিন্তু কঠোরতম। আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি, বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না, বাট এটা বিপদ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। এখন হঠাৎ গভীর রাতে সচিবালয়ে আগুন লেগেছে এবং সেইটাকে কেন্দ্র করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বাংলাদেশকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের মধ্যে থেকেও অনেকে কিন্তু বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করতেছে। এখন হঠাৎ আমরা শুনতে পাচ্ছি যে গভীর রাতের মধ্যে সচিবালয়ে আগুন লেগেছে এবং সেইখানের মধ্যে অনেকের প্রাণও চলে গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক কিছুই জানতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। আমরা ঘটনাস্থলে থেকে সবকিছু আপনাদেরকে দেখাবো, সচিবালয়ের সর্বশেষ অবস্থা এবং সেইখানে কি হয়েছিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু দেখতে পারবেন। অন্যদিকে বাংলাদেশকে নিয়ে যে এই প্রপাগান্ডাগুলো হচ্ছে এইসবও দেখতে পারবেন। এইসব ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা অনেক তথ্য পাই, অনেক ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এইসব বিষয় নিয়ে, বাংলাদেশে যে এইসব কাজগুলো হচ্ছে এইসব নিয়ে। আর হ্যাঁ, এইসব নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলতেছেন, তিনিও কিন্তু একটা সিদ্ধান্ত নেন, সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত, এইটিও দেখে যাবেন। এই যে দেখুন, ফায়ার সার্ভিস জানায় মধ্যরাত 1:54 আগুনের খবর পায় তারা। প্রথম দফায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। শুরু হয় আগুন নেভানোর কাজ, তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও 10টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার এত গাড়ি এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিবাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিবানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। আগুন ছড়িয়ে পড়তে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে, তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে
এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু আগুনের ভয়াবহতা আজকের তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল, সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী, এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে। আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ, আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই। প্রিয় বন্ধুরা আমার, 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন, যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি শুনেছি। নিশ্চিতভাবে আমি বলছি নয় যে ওই পুলিশই অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা। ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এই রকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফ্যাসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকের আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার বলছি, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন? সমগ্র বাংলাদেশে এখনো মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে। মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না। আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত, কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। খবর নাই আপনার। আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে, না হয় বিকল্প কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা আমার, আমি 100% সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানে তারা সিলেক্ট করেছে সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে 100% সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোসররা করেছে। কোনো নর্মাল কোনো এটার কারণ নয়।
কোন মানে আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই। নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে, তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে, বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে। এই সবগুলোকে ধ্বংস করার জন্যই এই কাজ করেছে। আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন, সেইটা কোনোদিন হবে না। ও মদের বোতলই ছিল, ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে, ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ও ধ্বংসপ্রাপ্ত একটা জাতি। ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? আজ সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন। সচিবালয় আপনার স্টাফ আওয়ামী লীগ, আপনার নিজের সচিব আওয়ামী লীগ, আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ, আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ। এই জিনিসগুলো এখন পর্যন্ত 5 মাস হয়ে গিয়েছে, আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায়, পরশু লাগবে আরেক জায়গায়। আওয়ামী লীগ তো তাই প্রতিদিন ওদের পেজগুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন যে ওরা ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই, করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র। কালকেও বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেব। ওরা আপনাকে টায়ার্ড করতে চায়, ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এইরকম করে দুর্বল করতে চায়। ওরা এখন অনিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় আগুন। এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে। তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই। এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয়, তাহলে ওদেরকে এই কুপরিকল্পনাই এগুলো করতে হবে। সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তারা এই ধরনের কুসংস্কৃতি, কার্যক্রম, খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমি এই আওয়ামী লীগকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা, যুব জনতা, ছাত্র, বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে, তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায়, জেলায় জেলায় ওসিদেরকে নির্দেশ দিয়ে দিন, আওয়ামী লীগকে যেখানে পাবা সেখান থেকে গ্রেপ্তার করো। 7 দিন ওদেরকে দৌড়ের উপরে রাখলে কোথায় আগুন লাগবে আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না, আগুন পানি হয়ে যাবে। আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন, আর অন্যদিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে। আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না। আজকে থেকে গণহারে গ্রেপ্তার শুরু করুন। কে কি বলল কোনো কিছুর পাত্তা না দিয়ে সমগ্র বাংলাদেশের এই কুচক্রী মহলদেরকে গ্রেপ্তার করে একেবারে আইনের আওতায় নিয়ে আসুন। দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না। কিন্তু সেটা যদি না করেন, শক্ত ভাষায় যদি কথা না বলেন, সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার হবে না, তো ষড়যন্ত্রবাজ তো সে গ্রেপ্তার হবে না মনে করেই রাস্তায় আগুন লাগাবে। অতএব আপনাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না। এটা শয়তানের একটা দল, এটা একটা দেশকে বিকৃত করার একটা দল, এই দেশটাকে ধ্বংস করার একটা দল। অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই। ওরা ব্যর্থ হয়েছে। চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল, ইসকনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল, নাটকে তারা ব্যর্থ হয়েছে। ওরা আবার এই যে কুমিল্লার কি বলে কনু না কি বলে মুক্তিযোদ্ধা, এটা ওদের সাজানো নাটক, এটাও ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনোভাবে ওই ফাঁদে পাড়া দিয়ে কিছু একটা করা যায় কিনা। ওরা প্রত্যেকটা দিন এরকম সাজানো নাটক শুরু করেছে। এখন তাদের নাটক একটাই, জায়গায় জায়গায় আগুন দাও, ফায়ার সার্ভিস কর্মীদেরকে নিহত করো, যাতে করে সবাই অস্থির হয়ে যান, দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী
তিনি আগুন নিভাতে গিয়েছেন, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো। ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ? এটা পরিকল্পিত নয়? কি ভাবছেন আপনি? সচিবালয়ে আগুন নেভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস, তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কাজ। আবার পুলিশ সেখান থেকে উধাও। প্রিয় বন্ধুরা আমার, এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা, আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো, একঘুয়ামি মানসিকতা পরিহার করুন, নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন, রাষ্ট্র চিন্তা করুন, রাষ্ট্র সম্পর্কে বুঝুন, এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন। না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা অন্তত বাছাই করুন। যার তার উপরে নির্ভর করে বসে থাকিয়েন না। যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুটে পুটে ধ্বংস করে দিয়ে যেভাবে গিয়েছে, এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। প্রিয় ভাইরা, ভাবছেন এটা চারটিখানি ব্যাপার? সচিবালয় আগুন, এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয়ের সব কিছুকে পুড়ে ছারখার করে দিয়েছে। হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি, কিন্তু এখন পর্যন্ত সেখানে মিডু মিডু আগুন এখনো জ্বলছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই কঠিন পরিস্থিতিতে আমাদের এই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু ছাত্র ভাইয়েরা নাচানাচি করিয়েন না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ছাত্র ভাইয়েরা নতুন পুরাতনের সমন্বয়ে এই দেশকে এগিয়ে নিতে হবে। না হয় এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যেটা হবে সেটা মোকাবেলা একা একা কেউ করতে পারবেন না। আমি বারবার বলেছি, এই সরকারের উচিত হবে এমার্জেন্সি মন্ত্রণালয়গুলোতে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া, যেই উপদেষ্টারা দেশপ্রেমিক, শাসন করার ক্ষেত্রে ওই ফ্যাসিবাদকে বিন্দুমাত্র ছাড় দিবে না, ওদেরকে যেখানে পাবে সেখানে আইনানুগভাবে শায়েস্তা করবে। সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেষ্টা নতুন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন। প্রিয় ভাইরা, একটা দুইটা বছর আমাদেরকে ধৈর্য ধরতে হবে। নির্বাচন আসার আগ পর্যন্ত আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে, কিন্তু সেই নির্বাচন কি সেই ইন্টারন্যাশনাল খেলা? আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার আওয়ামী লীগের পতন ঘটে এবং আপনার শেখ হাসিনার পতন ঘটে, সেখানে কিন্তু প্রতিটি মানুষ ছিল এই আন্দোলনে। এখন 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। যদি আপনার সঠিকভাবে এই বিচার আওতায় আনতে না পারে এদেরকে, তাহলে 12 ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে, না হলে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ এদের বিরুদ্ধে দাঁড়াবে। আপনার মির্জা ফখরুল সাহেব তিনি বললেন, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধারা, তাদের জন্য আমরা এই বাংলাদেশটা দেখতে পেলাম। কিন্তু এই মুক্তিযোদ্ধাদের কিভাবে জুতার মালা দিয়ে এদেরকে অপমান অপদস্থ করা হয়, এটা তো কখনো গ্রহণযোগ্য না ব্রো। তো এটার জন্যই আপনার মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে 5 আগস্ট আমরা যেমন শেখ হাসিনার জন্য মাঠে নামছি, কিন্তু এই মুক্তিযোদ্ধার বা এদেরকে নিয়ে অপমান এটা সহ্য করার মতো না। 5 আগস্ট বাংলাদেশের জনগণ নামছে, কিন্তু আমরা এই 5 আগস্টের থেকেও ভয়ঙ্কর রূপে আমরা এই অন্তর্বর্তীকালের সরকারের জন্য নামবো। কেন নামবে? কারণ মুক্তিযোদ্ধা বাহিনীদের অপমান করা। এখন অনলাইনে আসলে অনেককেই দেখতেছে, অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতেছি, আপনার ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য ভাই, এরা আসলে মুক্তিযুদ্ধ বলতে স্বীকারই করে না। আজকে আসলে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও দেখলাম, তিনি স্পষ্ট বক্তব্য তার যে মুক্তিযোদ্ধা বাহিনীকে জুতার মালা দিছে, এতে এত পীড়িত কিসের? কিংবা অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে নাকি তারা নাকি এইটা করব সেইটা করব, আন্তর্জাতিক মাধ্যমে মামলা করবো, আরো কি আপনার গোপন তথ্য ফাঁস করব। তো এই ধরনের বক্তব্য কিন্তু আপনার মির্জা ফখরুল সাহেব শুনে তিনি কি বললেন, যে দূরে বৈশা উড়ের খবর নিয়ে এত নাচানাচি কইরো না। কেমন? আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধা বাহিনী সন্তান। দেখেন, একটা কথা আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা কেনা হয়েছে। হ্যাঁ, দেশটা কেনা হয়েছে, এটা বুঝতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না, এটা পাকিস্তানিদের কাছ থেকে কেনা হয়েছে, কেনা। বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার পাকিস্তান থেকে আপনার নিয়ে আসে,
কি বলে এই গায়ক নিয়ে আসে 3 কোটি টাকা দিয়ে, 3 কোটি টাকা, যেখানে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ নাকি মনে করেন খেতে পারে না, বাংলাদেশের জনগণ খেতে পারে না, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, তারা এগুলো কমাবে না। তারা কি করবে? তারা পাকিস্তানদেরকে ইনভাইট করবে, 3 কোটি টাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবে গান শোনার জন্য। আর অপোজিট সাইডে আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে। হ্যাঁ, এই হচ্ছে এই তাদের সংস্কার, বুঝতে পারছেন? মির্জা ফখরুল সাহেব তিনি যে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। আমি বলতে চাই, যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছেন, আপনারা অবশ্যই মির্জা ফখরুল সাহেবের সাথে আপনারা সহমত জানাবেন, এবং তিনি যদি রাজপথে নেমে যায়, মানে অন্তর্বর্তীকালে সরকার এরা যদি কোনো পদক্ষেপ না নেয়, এর বিপরীতে তিনি যদি মাঠে নামে, আমি সবাইকে বলবো আপনারা মির্জা ফখরুল সাহেবের সাথে একতা ঘোষণা করবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার এবং এই পাকিস্তানি যে হানাদার বাহিনী আছে এদের বিরুদ্ধে আপনারা সবাই দাঁড়াবেন। এটাই হচ্ছে মনে করেন মুখ্যম সময়। দেখেন, শেখ হাসিনা তো পতন ঘটেছে, বেশ ভালো কথা, কিন্তু আমরা বাঙালিরা যখন নাকি দেশের কথা উঠে, কিংবা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে যেই হোক না কেন কটূক্তি করে কথা বলবে, এদের কিঞ্চিত পরিমাণ আমরা ছাড় দেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয়। তিনি বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জের কথা জানান তিনি। সজীব অজেদ জয় ওই ফেসবুক পোস্টে লেখেন, আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না, প্রকল্প থেকে কোনো অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি। আমার খালা ও কাজিনরা যুক্তরাষ্ট্রে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। $10 বিলিয়ন প্রকল্প থেকে $1 বিলিয়ন সরানো সম্ভব নয় উল্লেখ করে তিনি লেখেন, আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ। সব শেষে তিনি আরও লেখেন, অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির নাম নিয়ে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে দেখানো হয় গোলাম মাওলা রনি বলছেন, আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমার স্ক্যানার বলছে, আবু সাইদকে নিয়ে প্রচার করা এই ভিডিওটি সত্য নয়, কারসাজি করে এটি বানানো হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিওমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায়, পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। রিওমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি, বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে একটা টেলিভিশন টকশো অথবা সোশ্যাল মিডিয়া টকশো কোনো একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে। এরপরই কাকতালীয়ভাবে 2 থেকে 3 জন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনে আছে। একজন সমন্বয়ক গত 72 ঘন্টা যাবৎ মিসিং। দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তথ্য কোনো কিছুই তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি। আদৌ জীবিত নাকি মৃত সেইটাও এখনো কনফার্ম না। এই যখন অবস্থা, তখন বাকি সমন্বয়কদের অন্তরে ভয় তৈরি করার জন্য নতুন একটা কার্যক্রম আমরা দেখলাম বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েম, তার বাড়ির দেয়ালে একটা অদ্ভুত লেখা দেখা গেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইভেন এটাকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী। এটা হত্যার হুমকি হিসাবে না, হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে। বগুড়ার সদর থানার নওদাপাড়া এলাকায় ওই সমন্বয়কের বাড়ির দেয়ালে আপনার এই লেখাটি কে বা কারা আসলে লিখে গেছে এই সম্পর্কে কোনো তথ্য এখনো বের হয়নি। নিজ বাড়ির দেয়ালে এমন হুমকিতে আতঙ্কিত সায়েম এবং তার পরিবার। আতঙ্কিত হবারই কথা, এটা খুবই সিম্পল, কারণ আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যা ঘটেছে
এটা ঘটবে কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি। আর এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে একটা কি বলা হয়েছে বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো বা দলীয় পদ পদবিতে ছিলেন, তারা নানা ধরনের ঝামেলায় পড়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, জীবনের নিরাপত্তা অনেকের হচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। তো কোথাও না কোথাও সেই জিনিসগুলো থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য এই বিষয়টা কিন্তু আসলেই টেনশনের একটা ইস্যু। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে ওইভাবে রাজি হয়নি তার পরিবার। সহসমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আর দেয়ালে এমন লেখাটি রাতের আধারে কে বা কারা লিখে গেছে সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন SM মঈনুদ্দিন সাহেব, তিনি বলছেন যে ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে, যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন তাদের সাথে এমন ঘটনাটা আসলে অস্বাভাবিক বা এটা হতাশাজনক, দুঃখজনক। এখন এটার দুইটা পারসেপশন, যে বললাম না যে এই সহ সমন্বয়কদের বা সমন্বয়ক যারা আছেন তাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু আস্তে আস্তে একটা কি বলা হয়েছে বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ তাদের কারণে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য ধসে গিয়েছে, পলাতক আছে, বাড়িতে যেতে পারছে না, অনেক জায়গায় মব জাস্টিস হচ্ছে, তাদের সম্পত্তি লুটপাট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো আওয়ামী লীগ এজ এ দল হিসাবে বা কি বলা হয়েছে এজ এ টিম ওয়ার্ক হিসাবে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর, এটাই হচ্ছে বাস্তবতা। আর যার কারণে আপনি দেখবেন শেখ হাসিনার ইস্যু বা আওয়ামী লীগের কোনো ইস্যু আসলে সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের মধ্যে অন্তরে কাঁপুনি ধরে। এটার একটাই কারণ যে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে আর ফিরে না আসুক, এটা সবচেয়ে বেশি চায় এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। বিএনপি তারা টেকনিক্যালি কথা বলে, বিএনপির আর ওইরকম কোনো ঝামেলা নাই, কারণ তারা তো ভাই 16 বছর যাবত যতটুকু নির্যাতিত হওয়ার অথবা সরকার কর্তৃক চাপে পড়ার পড়ছিল। জামাতও ওই রকম ঝামেলায় নাই, ঝামেলায় আছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা। কারণ অদূর ভবিষ্যতে কখন যদি আওয়ামী লীগ ফিরে আসে, ওই যে হাসনাত সাজিদ বলছিল যে মানে 20 বছর পরে হলেও আওয়ামী লীগ প্রতিশোধ নিবে, আর এটাই বাস্তব যে নিবে, এটাই বাস্তব। এখন এই সহ সমন্বয়ক বা সমন্বয়করা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, লিগেসি, সামাজিক বা এলাকার যে অবস্থান, খুবই অর্ডিনারি ফ্যামিলি থেকে তারা বিলংস করে। এখন আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করি অথবা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি, এখানে ফ্যামিলি লিগেসি একটা ইস্যু আছে যে আপনি কার ছেলে, কার নাতি, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, অর্থনীতি কতটা শক্তিশালী, এগুলোর উপরেই লোকাল এরিয়াতে আপনার সম্মান বা সামাজিক অবস্থানটা তৈরি হয়। তো এই অভ্যুত্থানের মাধ্যমে যাদের উত্থান করেছে এদের কারোরই রাজনৈতিকভাবে শক্ত কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, আবার অনেকেই মানে ঘাপটি মেরেছিল ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে, আর এখন তারাই দেখা গেছে যে কেউ শিবির, কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথেই তারা তাদের নিজ দলের সাথে বেমানি করছে, বিবেকের তাড়নায় তারা মনে করছে যে না এই সরকার যথেষ্ট ফেসিস, ফালাই দেওয়া দরকার। তো এগুলোর কারণে অবশ্যই তাদের অন্তরে ভয় কাজ করছে। বাট রাষ্ট্রের উচিত এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের উপর ক্রমবর্ধমান যেই নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করা, অথবা তাদের প্রটেকশন। এখন প্রটেকশনকে আসলে দেওয়ার সুযোগ আছে? সারা দেশে যে পরিমাণ সমন্বয়ক সহ সমন্বয়ক আছে, এদের প্রোটেকশন দিতে গেলে আরো 2-4-5 লক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে, এটা কখনোই সম্ভব না। তো আসলে তাদের জীবনের নিরাপত্তার ইস্যুটা একটা বড় ফ্যাক্ট কিন্তু এই মুহূর্তে। তো তাদের উচিত ব্যক্তিগতভাবে সাবধানে চলাফেরা করা, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে না হয়। আর যারা এই ঘটনাগুলো করছে অবশ্যই 1:52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, APL যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে।
আপনাদেরকে আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিবানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। আপনারা কি ওখানে ভিতরে কাউকে পেয়েছেন? না, এখন পর্যন্ত শুধু একটা হতাহতের ঘটনা আপনাকে বলেছি যে সকালবেলা দুঃখজনকভাবে আমাদের একজন না, ভিতরে এখন পর্যন্ত আমরা পাই। হ্যাঁ, জি জি জি, ওটা আমাদের ফায়ার ফাইটার, ও পা কেটে গেছিল, ওটা সিরিয়াস কিছু না। আর ট্রাক চালক কি ধরা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেলস বলতে পারবো। বাট আমাদের যেহেতু এটা রাতের বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা, ওনার নাম হচ্ছে, এক সেকেন্ড, ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। তার বাড়ি আটঘরিয়া, ঢাকা, তারপর হচ্ছে মিঠাপুকুর, জেলা রংপুর। আর সে আমাদের এখানে চাকরি প্রায় 2 বছরের মতো, 2 থেকে 2.5 বছর। আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আমরা আগুন কন্ট্রোলে। না, কম ছিল না। আমরা তো সিদ্দিক বাজার থেকে 19টা ইউনিট সচিবালয়ে নিজস্ব না, সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি, প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। এবং আপনাদের গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। অন্যদিকে সচিবালয়ের অবস্থা আপনাদেরকে দেখিয়েছি, সেইখানে অনেক জনগণরা অনেক কথা বলতেছে এবং এইটা নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। অন্যদিকে বাংলাদেশকে নিয়ে যে অনেকে পরিকল্পনা করে, এই বিষয়টাও কিন্তু বর্তমানে সবাই বলতেছে। বাংলাদেশের বিরুদ্ধে অনেকে কথা বলতেছে, আবার বাংলাদেশকেও কিন্তু অনেকে পক্ষে, মানে বাংলাদেশের পক্ষে আছে। দর্শক শ্রোতা, অনেকের কথা দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি। বাংলাদেশে বর্তমানে যা যা হচ্ছে, যেই সব নিউজগুলো হচ্ছে, এক এক করে ধারাবাহিকলি আপনাদেরকে দেখিয়েছি। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।